লন্ডন থেকে 17 বছর পরে তারেক রহমান ফিরে এলেন এবং তার এই যে ফিরে আসা, সেটা কি মনে হচ্ছে যে বাংলাদেশের মাটিতে কি কোনো পরিবর্তন আসতে পারবে? কারণ ইউনূসের জামানা যে শেষ, সেটা এখন বাচ্চা থেকে বড় সবাই জানে, লড়াইটা এখন সামনাসামনি এসে গেছে। তারেক রহমান কি পারবে এই অশান্ত বাংলাদেশকে শান্ত করতে, নাকি তারও সেই প্ল্যান কোথাও গিয়ে আমেরিকার কাছে বেছে দেওয়া? দেখুন, আমি সরকার তৈরি হয়ে যাওয়ার পরে গভর্নমেন্ট কি পলিসি করবে না করবে ওটা বাংলাদেশের সভারেন মাইন্ডসেট, ওটাতে ভারতবর্ষ কোনোদিনই মাথা গলাবে না এবং গলানোর কোনো ইন্টারেস্টও নেই। যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের একটা অ্যাডজাসেন্ট টেরিটরি, তিন দিক দিয়ে আমরাই আছি, তার জন্য বাংলাদেশের প্রতিটি পদক্ষেপকে আমরা অত্যন্ত সিরিয়াসলি পর্যবেক্ষণ করছি, এটা বলতে পারেন, অবজার্ভ করছি। এবার সেক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু তারেক রহমানের রিপ্রেজেন্টেশনটা বিএনপির মতো একটা বৃহত্তম দল, বাংলাদেশের রাজনীতিকে যদি দুভাগে বিভক্ত করা যায়, সেটা আওয়ামী এবং বিএনপির মধ্যেই মানে সমগ্রতা পাওয়ার উচিত। তো সেখানে বিএনপির সব থেকে বড় লিডার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আফটার খালেদা জিয়া ইজ অবভিয়াসলি রহমান। এবার যখন উনি এসছেন, খালেদ আসার পর থেকে উনি যেভাবে বাংলাদেশে বিএনপির লোকজনকে উজ্জীবিত করার চেষ্টা করছে, সেটা অবশ্যই বলতে হবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা মূল্যবান পদক্ষেপ। এবং এই এই উজ্জীবিত করার যে প্রক্রিয়াটা আছে, এটা বাংলাদেশের রাজনীতিকরণের পক্ষে যথেষ্ট ভালো দিক একটা। তার কারণটা হচ্ছে, দেখুন, যারা এতদিন ধরে ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যারা এতদিন ধরে খুন হচ্ছিল, যাদের বাড়ি জ্বলছিল, সেই সবকটা মানুষ অ্যাটলিস্ট একটা পলিটিক্যাল আশ্বাস তো পাচ্ছে যে আই হ্যাভ আ প্ল্যান। উনি একটা কথা বলেছেন, হোয়াট কাইন্ড অফ প্ল্যান? অবভিয়াসলি যে মানুষ সরকার করতে চায়, তার প্ল্যানটা তো শুধুমাত্র বাংলাদেশের কটা ডিস্ট্রিক্টের মধ্যে ঝামেলা করা হতে পারে না, তার প্ল্যানটা তো অনেক ওয়াইডার প্ল্যান হবে। সেই ওয়াইডার প্ল্যানটার যে পার্টটা, সেই পার্টটাকে গুরুত্ব দেওয়াটা খুব প্রয়োজনীয়। এবং আমার মনে হয় বাংলাদেশে তারেক রহমান ফিরে এসে যে ধরনের একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে, সে প্রক্রিয়াটা বাংলাদেশকে সাহায্য করবে আগামী দিনে এগিয়ে যেতে। সুভাষিস বাবু, আমরা আরো একজনের বক্তব্য শোনাবো, একজন প্রতিবাদী নেতা, তার বক্তব্য যখন আপনারা শুনবেন তখন বুঝতে পারবেন। এই যে শুরুতে বলছিলাম না, যে বাংলাদেশের একেবারে পুচকে পুচকে নেতাদের যা হুঙ্কার, যা ফাঁকা আওয়াজই বলা যায়। দেখুন, শুনুন, তারপরে আসছে আলোচনায় আরো। কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেটা যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না, আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় 45 থেকে 50 বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারে না। সুভাষিস বাবু, এই যে বক্তব্যটা শুনছিলাম, এই যে ছোট ছোট নেতা, তাদের মুখে এমন কথা, এত ক্ষমতা আছে, পুরো একটা গোটা বাংলাদেশ, ইউনূসকে যাকে এত প্ল্যান করে নিয়ে আসা হলো, একটা সরকারকে সরিয়ে দেওয়া হলো, সে এসে কিছু করতে পারছে না। পুচকে পুচকে নেতা এরা একেবারে ভারতকে হুঙ্কার দিচ্ছে। দেখুন ম্যাডাম, হাসিনা যখন অধিষ্ঠিত করা হচ্ছিল, তখন একটা অনেক এজেন্ডা গুলোর মধ্যে একটা আমি স্লোগান শুনেছিলাম, ম্যাডাম হাসিনা ভীষণভাবে বিফল শিক্ষা দীক্ষা নিয়ে, মানে শিক্ষাগত উন্নয়নের দিক থেকে। এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি। এই মূর্খগুলোর এইটুকুনি জানে না যে ইউরেনিয়াম কি করেন। মানে আমার কাছে কথা হচ্ছে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি সব ঘোল করে খেয়ে ফেলেছে। মানে এ তো বেসিকটাই ক্লিয়ার নাই। কে মাইকে, যে ইলেকট্রিক মাইকে কথা বলছে, ইলেকট্রিক সাপ্লাইটাও তো আদানি দিচ্ছে। তো আমার কাছে কথা হচ্ছে যে এগুলোকে বলতে দেয় কেন? মানে এরা মাইক পাচ্ছে মানে কথা বলতে শুরু করছে কেন? মানে এরা কারা? এরা কোথা থেকে এসছে? এ তো বেসিকটা ক্লিয়ার না সায়েন্সের। রাষ্ট্রবিজ্ঞান তো পরে বলবে, ক্লাস 7-8 সায়েন্স এর কাছে ক্লিয়ার না। রাষ্ট্রবিজ্ঞান, জাতীয় সচেতনতা, চৈতন্য, হ্যান ত্যান, এসব পরে কথা। 7-8 বেসিক আমাদের ভারত থেকে এনসিআরটির বই পাঠাক, বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক পড়ুক, তারপরে এরা কথা বলবে। কে, কোথা থেকে এসছে এরা? দেখুন, আমার কাছে কথা হচ্ছে, আপনাদের ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনাদেরকে দিতে হয়, আর বাংলাদেশের কিন্তু আদানি দেয়। সুতরাং এদের দেখিয়ে আপনাদের ইলেকট্রিসিটি খরচা করবেন না। সিরিয়াস পলিটিক্যাল কথাবার্তা বলি, তারেকের ব্যাপারে কথা বলি, ম্যাডাম হাসিনার ব্যাপারে কথা বলি, বাকি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকাঠামো আছে তার ব্যাপারে কথা বলি। এটা কারা?
এ তো মানে এদের তো খুঁজে পাওয়া যাবে না আর মাস দুয়েক বাদে। এরা কোথায় গেল কি গেল, চাকরি বাকরি পায়নি, বয়স হয়ে গেছে, চাকরি বাকরি পায়নি, একটা মাইক পেয়েছে, বাজে কিছু বকতে হবে, বকতে বসছে। কে একে ভোটে দাঁড় করালে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর এ বড় বড় কথা বলছে। হুম। এ মানে সুভাষিস বাবু, আমরা স্ট্যান্ড প্রথম আপ থেকে যে কমেডি। বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশ নেভির একটা পোস্ট নিয়ে, সেটা নিয়ে আরো বেশ কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো। বেটার, এই যে থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এই যে নোটাম জারি করেছে, বা তারা এই যে একটা যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ কোনো ভুল পদক্ষেপ নিতে যায়, তাহলে ঠিক কত বড় তারা নিজেদের বিপদ রেখে আনছে বলুন তো? কারণ সামনে তো ইলেকশন রয়েছে। ম্যাডাম, বাংলাদেশ ভুল পদক্ষেপ নেবে না। বাংলাদেশে দেখুন, একটা কথা বুঝুন, কোনো ধরুন বিএনপি এনসিপি লিডার বললো কর অ্যাটাক ভারত, হুম। ঠিক আছে, কর অ্যাটাক ভারতকে বললে তো জাহাজগুলো স্টার্ট হয়ে যাবে, প্লেন স্টার্ট হয়ে যাবে, এরকম কোনো মন্ত্র নয় কর অ্যাটাক ভারতকে। সুতরাং এই জাহাজ, এই সাবমেরিন, এগুলো স্টার্ট হওয়ার জন্য তো বাটন টিপতে হয়। সেই বাটনটা যে টিপবে, সেই স্টিয়ারিংটা যে ধরবে, যে যে গ্লাইডিংটা করবে, সেই লোকগুলো তো সামরিক বাহিনী। তারা তো সামরিক রিয়ালিটিটা জানে, মিলিটারি রিয়ালিটিটা জানে, মিলিটারি ডিসিপ্লিনটা জানে। তারা জানে না যে আজকের ডেটে ভারতকে অ্যাটাক করলে রিটালিয়েশনে কি হতে পারে। এই মূর্খগুলো জানে না, এই যাদেরকে দেখালেন এই 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 লোকগুলো জানে না। কিন্তু বাকিরা কি জানে না? মানে দেখুন, কোনো মানুষের মানসিক সুস্থতার অভাব আছে বলে আপনি আমাকে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হতে পারে না। চিকিৎসা হবে, এদের সবার ভারতবর্ষের চিকিৎসা হবে, এইটুকুনি কাজ আমি ভারতকে অ্যাপিল করছি করতে। যে এই যে আগে যাকে দেখালেন, এই মানসিক চিকিৎসা হোক, আমাদের এখানে সাইকিয়াট্রিস্টরা দেখুক, ঠিক করে দেবে। আমার বিশ্বাস ভারতে যা মেডিকেল অবস্থা আছে ঠিক করে দেবে, হেলথ কেয়ার অবস্থা ঠিক করে দেবে। তো এই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। শুনুন, একটা কথা আপনাকে আমি বলি, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে প্রেশার থাকতে পারে, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে রাজনৈতিক প্রেশার থাকতে পারে, বা সেই রাজনৈতিক প্রেশারে যদি তাদেরকে যুদ্ধ করতে হয় ভারতবর্ষের সাথে, তার আগে ভারতের মানে জিজ্ঞেস না করে আমি তো আপনাকে বলছি, ভারতবর্ষের এগেনস্টে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করার আগে তারা মিলিটারি কু করে দেবে, যদি এতটাই প্রেশার থাকে। আর আমরা যে দেখলাম যে তারেক রহমানের চলে আসা, তার লন্ডন থেকে ফেরত আসা, তার এই যে নিজের দলকে, তার মায়ের পরবর্তীতে তিনি এই যে মুখ হয়ে উঠছেন, এই মুখকে বাংলাদেশের মানুষ ঠিক কতটা ওয়েল অ্যাকসেপ্ট করবে, কি মনে হয় আপনার? দেখুন, আপনাকে একটা অঙ্কের, দিস ইজ সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন। এবার এইবার আমি আপনাকে বলছি, বাংলাদেশের ধরুন আমি অ্যাভারেজ 300টা সিটের একটা গল্প বলছি, ঠিক আছে। এই যে জামাত, তারপরে এই চারাপোনা পার্টি, তারপর আরো কিছু, আরো 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 ওই আরো ছোট 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 কিছু ওই নর্দমার মাছ আছে, ওইগুলোকে সব একত্রিত করলে দেখুন, মৌরলা মাছের ফিশ ফ্রাই আজ অব্দি কেউ খায়নি, তো বাংলাদেশও খাবে না। সুতরাং জামাত পৃথিবী উল্টে গেলেও, আপনি লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, অন এয়ার আমি বলছি, জামাত পৃথিবী উল্টে গেলেও একার প্রচেষ্টায় 30টা সিট ক্রস করবে বলে আমার মনে হয়।